বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, 2022-23 সেশনের বা অন্যান্য সেশনের যারা ইমপ্রুভমেন্ট বা রেগুলার শিক্ষার্থী আছো, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা যেখান থেকে আমাকে লাইভে দেখতেছো বা শুনতেছো, তোমরা প্রত্যেকেই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে তোমাদের লাইভে একটা বিশাল অফার নিয়ে আসছি। যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো, শিক্ষার্থী আছো, আমরা আজকে সকল বিষয় সাজেশনগুলো দিচ্ছি তোমাদেরকে মাত্র 250 টাকার মধ্যে। এটা একটা বিশাল মেগা অফার, আমরা একটা বিশাল অফার দিয়ে নিয়ে আসছি। ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো, বিএ বিএসএস এর সকল গ্রুপের যারা শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করবা, প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং আমরা সবাই মিলে আমাদের আজকের ক্লাসটা উপভোগ করতে পারি। যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে প্রত্যেকে একটু ডান লিখবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই ভালো একটা রেজাল্ট করতে পারে। ঠিক আছে, আমরা আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিব। সো এই সাজেশনগুলো দেওয়ার জন্য এই মুহূর্তে আমার লাইভে আসা। সো তোমরা প্রত্যেকেই আশা করি আমাকে শুনতে পাচ্ছ এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ। প্রত্যেকেই একটু লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে, আফটার লং টাইম তোমাদের সাথে আবারও ডিগ্রি দ্বিতীয় বর্ষের যারা আছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, প্রত্যেকেই আজকের ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছো, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করো তোমাদের টাইম লাইনে। ঠিক আছে, যারা বিএ বিএসএস এবং বিবিএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দাও। প্রত্যেকেই লাইভ একটু শেয়ার করো, যাতে করে সবার কাছে পৌঁছায়। আমরা এই ক্লাসটা আজকে শুরু করে দিব এখনই। যারা আছো প্রত্যেকে একটু লাইভ শেয়ার করো। আর যাদের পরীক্ষা আছে 20 তারিখ থেকে, যাদের পরীক্ষা তারা প্রত্যেকে লাইভ শেয়ার করো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজমিরা সালাম দিয়েছো, তারপরে স্বপন রয় সালাম দিয়েছো। আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জোরনা আক্তার, তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে এখানে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা যুক্ত হচ্ছে প্রত্যেকেই একটু লাইভটা শেয়ার করে দেবে। তোমাদের টাইম লাইনে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে লাইভটা একটু শেয়ার করবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে বা দেখে উপকৃত হয়। ঠিক আছে, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে বা দেখে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা শুভাকাঙ্ক্ষীরা যারা আছো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রত্যেকেই লাইভ একটু শেয়ার করে দাও। ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো, প্রত্যেকেই আমরা যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো, দেখো আমরা আজকে লাইভে একটা অফার দিচ্ছি। লাইভ চলাকালীন সময়ে তোমরা এই অফারে চাইলে আমাদের সাজেশনগুলো নিতে পারো মাত্র 250 টাকায়। বিএ বিএসএস এর সকল গ্রুপের সাজেশনগুলো নিতে পারবো মাত্র 250 টাকায়। এটা শুধুমাত্র লাইভ অফার 250 টাকায়। ঠিক আছে, যার যে সাজেশনটা লাগবে সেটা তোমরা কালেক্ট করতে পারো। ঠিক আছে, চলো আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনায় চলে যাই। আমরা আজকে তোমাদের ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। তো বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার উপরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 তারিখে। সো 20 তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই 20 তারিখে দেখো তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে। এই 80 মার্কের পরীক্ষায় তোমাদের 20 মার্ক হচ্ছে কি 20 মার্ক হচ্ছে ইন কোর্সে, আর বাকিটা হচ্ছে খাতার মধ্যে লিখে। ঠিক আছে, বাকিটা হচ্ছে খাতার মধ্যে। তাহলে আমাদের নির্বাচিত কবিতাগুলো আমরা এর আগেও তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, নির্বাচিত প্রবন্ধগুলো কবিতাগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের মনে আছে। আব্দুল রশিদ সালাম দিয়েছো, তারপরে আলাইনা শারমিন নাসির সালাম দিয়েছো, তারপরে সাবিনা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি সাজেশন কবে দিবেন? খুব শীঘ্রই আমরা দিব। তোমরা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো, আমরা প্রত্যেকটা সাজেশন তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই তোমাদেরকে বাকি সাজেশনগুলো দিব। ঠিক আছে, আচ্ছা, নূর আল শান্ত বড় প্রশ্নের উত্তর দিয়ে দিলে ভালো হইতো। অবশ্যই আমরা দিব। ঠিক আছে, টেনশনের কিছু নাই, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সাদমান আকন্দ সালাম দিয়েছো, শামিমা আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, সমাজকর্মী একদিন ক্লাস নিলে অনেক উপকার হতো। আচ্ছা, সমাজকর্মীর আমরা ক্লাস নিব। কোন সাবজেক্টগুলোর ক্লাস নিতে হবে তোমরা প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমরা তোমাদের কমেন্টগুলো দেখে আমরা রেসপন্স করবো। ঠিক আছে, শিপা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো দেখো আমাদের এখানে 25 মার্ক হচ্ছে সাহিত্য থেকে, ঠিক আছে। তাহলে সাহিত্যের নির্বাচিত কবিতাগুলো আমরা ঐকতান, চৈতি হাওয়া, বনলতা সেন, ডাহুক, বারবার আসিবপুরে, সোনালী কাবিন, 5 কবিতা, এগুলো সবগুলো আমরা বলে দিয়েছি তোমাদের কোনগুলা পড়তে হবে বা কোনগুলা পড়তে হবে না, ঠিক আছে। আমরা আগেই বলেছি প্রবন্ধগুলা বলে দিয়েছি কোনগুলা পড়তে হবে। তারপর হচ্ছে তোমাদের এখানে নির্বাচিত গল্পগুলা বলে দিয়েছি কোনগুলা গল্পগুলা পড়তে হবে, ঠিক আছে। এর আগে আমরা তোমাদেরকে সব বলেছি। ব্যাকরণ এবং ভাষা শিক্ষা, ব্যাকরণ থেকে তোমাদের 25 মার্কের প্রশ্ন আসে, ঠিক আছে। 25 মার্ক আসে, 20 থেকে 25 মার্ক আসবে ব্যাকরণ থেকে। এই 25 মার্ক তোমরা অবশ্যই ব্যাকরণের অংশগুলো কোনগুলো পড়তে হবে তোমাদেরকে আমরা আগেই বলে দিয়েছি, ধারণা করা আছে তোমাদের এবং আমরা বলেছি। তো খ বিভাগ থেকে ব্যাকরণ এবং ভাষা শিক্ষার যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে পত্র রচনা, ব্যক্তিগত পত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায়িক সংক্রান্ত পত্র, আবেদনপত্র এবং মানপত্র। এই পত্রগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো তোমরা অবশ্যই এই পত্রগুলো অবশ্যই প্রত্যেকে কী করবা, পড়ার চেষ্টা করবা, পড়ার ট্রাই করবা, ঠিক আছে। এই পত্রগুলো তোমাদের আসতে পারে, ব্যক্তিগত পত্র, এই পত্রগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সো তোমরা অবশ্যই এই পত্রগুলা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। রাজকুমারী সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর দেখো গদ্যরীতি, সাধু, চলিত ভাষার পার্থক্য, এটা গত বছর আসছে। গদ্যরীতি, সাধুরীতি এইগুলা পড়বা, আঞ্চলিক ভাষাগুলা পড়বা, ঠিক আছে। আর প্রমিত বাংলা বানানের যে নিয়ম আছে এটা পড়তে হবে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে নিয়ম আছে এই নিয়মগুলা তোমাদের মাস্ট বি পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো সারসংক্ষেপ আর অনুবাদ আসবে ইংরেজি থেকে বাংলা করা, ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা, এরকম কয়েকটা অনুবাদ তোমাদের আসতে পারে। সো এই অনুবাদগুলা মাস্ট বি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের প্রথম যে কবিতাটা আছে নির্বাচিত কবিতার মধ্যে আত্মবিলাপ যে কবিতাটা আছে, সবাই হচ্ছে একটু দেখো, দেখার চেষ্টা করো। আত্মবিলাপ কবিতাটা নির্বাচিত কবিতা 1-এর যে আত্মবিলাপ কবিতাটা আছে মাইকেল মধুসূদন দত্তের, সেই কবিতাটা একটু ভালো করে তোমরা ফোকাস করার চেষ্টা করো, সবাই হচ্ছে একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে। দেখো মাইকেল মধুসূদন দত্তের গুরুত্বপূর্ণ কিছু তথ্য কণিকা আছে, এই কণিকাগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা এবং এইগুলা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মুখস্থ করে যাবা, ঠিক আছে। এগুলো খ এবং গতেও আসতে পারে। সো আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপরে রাহুল স্যার আসসালামু আলাইকুম, লাইভে সেম পিডিএফটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিব। সালাম দিয়েছেন, আমাদের কত ঘন্টা হবে স্যার? আসসালামু আলাইকুম, আমাদের কত ঘন্টা হবে? 3 ঘন্টা পরীক্ষা হবে। সো তোমরা সবাই প্রত্যেকেই একটু ভালো করে মনোযোগ সহকারে লাইভটা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে। স্যার অর্থনীতির সাজেশন দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিব। সালাম দিয়েছো, আমাদের পরীক্ষা কয় ঘন্টা হবে? মনিরা আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি রায়হান রিফাত যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে মাইকেল মধুসূদন দত্তের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ, ঠিক আছে। 1861 সালে এটা প্রকাশিত হয়েছিল, মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের। তারপর দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, একটা সার্থক ট্র্যাজেডি নাটক, সেটা হচ্ছে কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারী নাটক লেখা এবং কত সালে? মাইকেল মধুসূদন দত্তের 1861 সালে। কৃষ্ণকুমারী নাটকটা এটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি মানে কি? দুঃখ, মানে কান্না, এরকম মানুষ মারা যায়, মানে নাটকের নায়ক নায়িকা চরিত্রে মারা যায়, সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক, ঠিক আছে। স্যার একটা পত্র লেখার ক্লাস দেন। আচ্ছা ঠিক আছে, পত্র লেখার ক্লাস নিয়ে পরের প্রশ্নগুলো উত্তর দিবেন। আচ্ছা আচ্ছা, তারপর তাজউদ্দিন চাঁদ ঘুম ধরতেছে, নিশাত ঘুম ধরতেছে। আচ্ছা, তো দেখো সবাই হচ্ছে একটু খেয়াল করো, মাইকেল মধুসূদন দত্ত উনি কতগুলা ভাষা জানতেন? মাইকেল মধুসূদন দত্ত উনি 13 থেকে 14টি ভাষা জানতেন, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, 13 থেকে 14টি ভাষা উনি জানতেন। এরপর দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে ক্ষণপ্রভা শব্দের অর্থ কী? ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি বা মেঘ, বিদ্যুৎ বা বিজলি বা মেঘ, ক্ষণপ্রভা শব্দের অর্থ, ঠিক আছে। সো তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখার চেষ্টা করবা। এরপর দেখো এখানে আমাদের আত্মবিলাপ কবিতায় কবি কার ছলনায় বলেছেন? আশার ছলনায় বলেছেন। এরপর দেখো আমাদের সনেট কি? এই প্রশ্নটা তোমাদের আসতে পারে খ বিভাগে অথবা আসতে পারে খ বিভাগে, এই দুইটা বিভাগে একটা প্রশ্ন। আর সনেট মানে কি? সনেট শব্দের অর্থ কি বা সনেট বলতে কি বোঝায়, ঠিক আছে।
আচ্ছা নিশাত আরেকটু ক্লাসটা আরেকটু আগে নিলে ভালো হয়, আমরা চেষ্টা করবো তোমাদের ক্লাসগুলো একটু আগে আগে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো সনেট মানে কি? সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা যার লাইন এবং প্রতি অক্ষরে 14টি চরণ থাকে, ঠিক আছে? 14টি অক্ষর থাকে লাইনে এবং প্রতি অক্ষরে 14টা অক্ষর থাকে, সেটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। এবার আমরা দেখো চলে আছে আমাদের নির্বাচিত কবিতা 2, ঐক্যতান কবিতা। ঐক্যতান মানে কি? ঐক্যতান হচ্ছে সম্মিলিত সুর, ঠিক আছে? ঐক্যতান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 1861 থেকে 1941 সালে, 1861 জন্ম, 1941 সালের মৃত্যু, ঠিক আছে? তাহলে আমরা রবি ঠাকুরের ঐক্যতান কবিতার সম্পর্কে আমরা এখন বিস্তারিত কিছু আলোচনা করব। রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের, আচ্ছা বলো তো ছদ্মনাম কি? কারা কারা পারবে? রবি ঠাকুরের ছদ্মনামটা কে কি? কে বলতে পারবে? সবাই হচ্ছে একটু বলো তো দেখি। আচ্ছা ক্লাসের সময় আগে থেকে জানিয়ে দিলে ভালো হয়। নূর আল শান্ত অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ, কালকে থেকে ক্লাসের সময়টা আমরা সবাইকে আগে থেকে জানিয়ে দিব, ঠিক আছে? তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি, তোমরা একটু কমেন্টে জানাও যে ঐক্যতান যে কবিতাটা রয়েছে সেই কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি? কে পারবা? আচ্ছা স্যার আরও কত দিবেন? এর আগে যেগুলো দিচ্ছেন এগুলো পড়বেন। সুহামণি, সবগুলাই আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করাচ্ছি, সবগুলাই শিখাচ্ছি, ধারণা দিচ্ছি, যাতে করে পরীক্ষা আসলে ভুলে না যাও, তোমরা মিস না হয়, ঠিক আছে? এই জন্য আমরা সবগুলো তোমাদেরকে মুখস্থ করাচ্ছি। আচ্ছা হাসিনা সারোয়ার লিখেছো, বানু সিংহ ঠাকুর, তারপরে এঙ্গেল সাথী লিখেছো, বানু সিংহ ঠাকুর, লামিয়া সালাম দিয়েছ। স্যার ক্লাস টাইমটা আগে থেকে একটু জানিয়ে দেবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো। তোমা ভৌমিক লিখেছো বানু সিংহ ঠাকুর, তারপরে খালেদ লিখেছো বানু সিংহ ঠাকুর, মাশাল্লাহ সবাই পারতেছো। তাহলে আমরা এটা মুখস্থ করে রাখবো যে রবি ঠাকুরের ছদ্মনাম হচ্ছে বানু সিংহ ঠাকুর, ঠিক আছে? তোমরা প্রত্যেকে মুখস্থ করে রাখবা। এরপর দেখো আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, এটা কোন জাতীয় কবিতা? সেটা হচ্ছে উপন্যাস জাতীয় গ্রন্থ। এরপর দেখো আমাদের এখানে ঐক্যতান কবিতায় কাদের উপর নির্ভর করে জীবন সংগ্রাম এগিয়ে চলে? শ্রমজীবীদের উপরে, ঠিক আছে? এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংখ্যা কত? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংখ্যা হচ্ছে 56টি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংখ্যা হচ্ছে 56, ঠিক আছে? এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ উনি মৃত্যুবরণ করেন। ঐক্যতান কবিতার বিপুলা পৃথিবী বলতে কি বুঝাইছেন? বিপুলা পৃথিবী হচ্ছে বিশাল আকারের পৃথিবীকে বলা হয়েছে। বিপুলা মানে হচ্ছে বিশাল আকার, এটা হচ্ছে বিপুলা, ঠিক আছে? সো তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। আচ্ছা তাহলে আমরা দেখো এবার চলে যাচ্ছি চৈতিহা নির্বাচিত কবিতা, চৈতি হাওয়া কবিতা, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। এই কবিতাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। চৈতি হাওয়া কবিতাটা কার? কাজী নজরুল ইসলামের। সবাই আছে একটু দেখো, উনি হচ্ছে 1899 সালে জন্ম, 1976 সালে মৃত্যু। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের ছবি এবং উনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে দেখো কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল তোমরা এখানে দেখে ফেলছ। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ধূমকেতু কত সালে প্রকাশিত হয়? 1922 সালে প্রকাশিত হয় ধূমকেতু, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের এখানে চৈতি হাওয়া কবিতায় খোপার মধ্যে কি ফুল গুঁজে দিতে চেয়েছিলেন? সেটা হচ্ছে তার প্রিয়ার কোপায়। কার কোপায়? তার প্রিয়া প্রেমিকার কোপায় মানে ফুল মানে গুঁজে দিতে চেয়েছিলেন। এরপর দেখো কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতাটা হচ্ছে মুক্তি। এই প্রশ্নটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা। এবার আমরা চলে যাচ্ছি বনলতা সেন কবিতা 4, বনলতা সেন কবিতা থেকে জীবনানন্দ দাশের কবিতা। আচ্ছা জীবনানন্দ দাশ কোন ধরনের কবি বলো তো দেখি সবাই? জীবনানন্দ দাশ কোন ধরনের কবি মুখস্থ আছে না? এটা পড়াইছিলাম, কার কার মনে আছে? তোমরা প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানাও জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? সবাই প্রত্যেকেই যারা ক্লাসটা করতেছো প্রত্যেকে হচ্ছে একটু আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে ফেলো ঝটপট। জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? সবাই হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও জীবনানন্দ দাশ কোন ধরনের কবি ছিলেন। প্রত্যেকেই যারা আছো প্রত্যেকে হচ্ছে একটু আমাদেরকে জানাও জীবনানন্দ দাশ কোন ধরনের কবি ছিলেন।
রূপসী বাংলার কবি, মাশাআল্লাহ সবাই পারতেছো। স্যার পড়ার মন বসে না, পড়তে বসলে প্রচুর ঘুম পায়, সুরাইয়া ইসলাম। যাদের ঘুম পায় তারা হচ্ছে মাঝে মাঝে আমাকে কল দিও, মেসেজ দিও, তাহলে ঘুম ভাঙানোর ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আমি ফ্রি থাকি, সো রাতে আমি ফ্রি থাকি, মেসেজ দিও। আচ্ছা আচ্ছা, তারপরে এমডি নূর আলম বলতেছে বোকাচোদা, প্রতিদিন কি তোর সাজেশন পরিবর্তন হয়? নূর আলম, হ্যাঁ আমার সাজেশনটা প্রতিদিনই পরিবর্তন হয়। তোমার হচ্ছে এখন লাইভে কি বলবো তোমাকে, বলার ভাষা পাচ্ছি না। যাই হোক, তোমার জন্য বাবা, তুমি আমার সন্তানের মতো, আমি তোমার বাবার মতো, ঠিক আছে? সো তো বাবা, তোমাকে একটা কথা বলি, এই তুমি হচ্ছে এই লাইভে তোমার যুক্ত আর কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি তোমার মতো করে পড়ো, তোমার মতো করে তুমি সাজেশন তৈরি করো, ঠিক আছে? আমি তোমার আব্বু আব্বু মতো লাগি, ঠিক আছে? সো বাবার লাইভে যুক্ত না হয়ে তুমি তোমার বাসায় বসে পড়াশোনা করো, ঠিক আছে? আমি তোমার বাবার বয়সী, ঠিক আছে? তোমার মতো আমার ছেলে আছে। তো যাই হোক, আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখি। জীবনানন্দ দাশ, উনি হচ্ছে এই দেখো এখানে হচ্ছে তার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা এই প্রশ্নটা মুখস্থ করার চেষ্টা করবো। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। এই প্রশ্নটা আমি প্রথমে সাজেশনে তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, অনেকবার পড়েছিলাম। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, মুখস্থ করে রাখবা। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটেছেন? কত বছর ধরে? 1000 বছর ধরে। তার মানে হচ্ছে 1000 বছর বা 1000 বছর। উনি হচ্ছে 1000 বছর ধরে পথ হেঁটেছেন, ঠিক আছে? আচ্ছা, তো সবাই হচ্ছে বনলতা সেন কবিতার যে এখানে কবি কত বছর পথ হাঁটেছেন সেটা যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই উত্তর করবা 1000 বছর ধরে, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি নির্বাচিত কবিতা 5 ডাহুকের মধ্যে যাচ্ছি। ডাহুক কবিতার দিকে সবাই হচ্ছে একটু খেয়াল করো। ডাহুক কবিতা দেখে আমরা হচ্ছে একটু আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, যারা বই কিনো নাই তারা হচ্ছে গাইড বই কিনতে পারো, ঠিক আছে? আব্দুর রহমান কাউসার, তোমাকে ধন্যবাদ সবার আগে উত্তর করার জন্য। আচ্ছা, পপি রয় বর্ণা স্যার, না মন খারাপ হয় নাই। আচ্ছা, শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে যাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখি। এই কবিতা দেখি কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত। প্রথম যে প্রশ্নটা আছে, ইসলামী রেনেসার কবি কাকে বলা হয়? ফরুক আহমেদকে। ওনার ইসলামিক কবি বা রেনেসার, ইসলামী রেনেসার কবি, রেনেসার একটা যুগ, ওই যুগের কবি বলা হয় ফরুক আহমেদকে, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? এখানে খ বিভাগে প্রশ্নটা আসতে পারে ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? ডাহুকের সুরে কবিদের মানে অদৃষ্ট অবিনাশী মহান শক্তির, অদৃশ্য একটা শক্তির মায়া বিনি একটা শক্তির মানে সুরের মধ্যে একটা ইঙ্গিত থাকে। সো তোমরা এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এরপর দেখো আমাদের আরেকটা প্রশ্ন আছে, এখান থেকে একটু আমরা দেখে নেই, কষ্ট করে একটু দেখে ফেলবো ঝটপট। দেখো প্রশ্নটা হচ্ছে ডাহুক কবিতায় কোন কবিতার প্রভাব রয়েছে? সেটা হচ্ছে, এটা পড়া দরকার না, এটা আসবে না, ঠিক আছে? তারপর আমরা দেখি, এই যে এখান থেকে একটা প্রশ্ন আছে, ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? 7 সাগরের মাঝি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থটা কোনটা? সেটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থটা হচ্ছে 7 সাগরের মাঝি। আমরা কিন্তু এখনো কোনো ফাইনাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি না, আমরা শুধুমাত্র পরীক্ষার 1 দিন আগে 2 দিন আগে ফাইনাল সাজেশন দিব। এখন সবাইকে আমরা পড়াচ্ছি, তোমরা সবাই প্র্যাকটিস করো, যত পড়বা তত মুখস্থ থাকবে, মনে থাকবে, পড়তে পড়তে মনে থাকবে। দেখো এমন অনেক স্টুডেন্ট আছে সারাদিন পড়তে বসে না, শুধুমাত্র লাইভে আসে, লাইভে একটু পড়াশোনা করে, এই এমন অনেক স্টুডেন্ট আছে। তো তাদের জন্য এই লাইভটা অনেক উপকারী, কারণ আমরা রেগুলার যেহেতু পড়াচ্ছি, প্রত্যেক দিনই পড়তেছো, প্রত্যেক দিনই তোমাদের একটা মাথায় থাকতেছে, ঠিক আছে? এই জন্য পড়াশোনাটা লাইভে করবা। বাসায় তো পড়াশোনার সময় পাও না, টিকটক আর রিলস দেখেই সময় বার করো, বাচ্চা আছে, বউ আছে, জামাই আছে, এগুলো মেনটেন করতে করতে আর পড়াশোনা হয় না। সারাদিন তো রান্না বান্না করো, ওই যে কি দিয়ে ওই যে রান্না বান্না করতে হবে বাসায় বসে,
এগুলা করে করেই তো তোমাদের সময় চলে যায়। তো পড়াশোনার সময় তো আর হয় না। সো লাইভে একটু উপস্থিত থাকবা, রেগুলার পড়বা, ঠিক আছে? আচ্ছা, পনির সুলতানা ইংরেজিতে দুর্বল বা পরীক্ষা চলে আসছে, ইংরেজিতে দুর্বল, আমাদের সাজেশনগুলো নিতে পারো, আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে? আচ্ছা, পত্র লেখার উপরে একটা ক্লাস নিব অবশ্যই। লিওন স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, অন্য সাবজেক্টগুলোর ক্লাস নেবেন কবে? লুৎফর রহমান অন্য সাবজেক্টগুলোর ক্লাস নিব আমরা পরীক্ষার আগে আগে, প্রত্যেকটা পরীক্ষার চলাকালীন সময় আমরা লাইভ ক্লাস নিব, ঠিক আছে? আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মোহাম্মদ আলীর বউ নাই স্যার, আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ক্লাস কখন নেবেন? ঠিক আছে, নিব, দেখি চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা এখানে দেখে নেই, এই প্রশ্নটা দেখলাম। এবার দেখি আমাদের নির্বাচিত কবিতা 6 বারবার আসিব পীরে, এটা হচ্ছে কার? শামসুর রহমানের কবি, শামসুর রহমানের কবিতা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন? এই একটাই প্রশ্ন করবা শুধুমাত্র, শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন বলো তো সবাই, দেখি কারা কারা পারবে। শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন? শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন? শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন? এই প্রশ্নটা কে কে পারবা? সবাই হচ্ছে একটু কমেন্ট করো তো দেখি। শামসুর রহমান, একটা প্রশ্ন এখান থেকে আসবে, শামসুর রহমান কোন ধরনের কবি? স্যার এখন যে এখান থেকে পড়ান তা বই আকারে সব দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা স্যার ব্যাকরণটা পড়ান, অবশ্যই পড়াবো। আচ্ছা, ফাতেমা আক্তার ফিউর সিঙ্গেল স্যার, আচ্ছা হ্যাঁ আমিও ফিউর সিঙ্গেল। তারপরে আধুনিক নাগরিক কবি, তারপর হচ্ছে তাসপিয়া, আচ্ছা ভুলে গেছি স্যার, আমি টাকা দিছি কিন্তু এখনো পিডিএফটা এখনো পাই নাই, সমস্যা না, পাওয়া যাবা। আধুনিক বাংলার কবি, ঠিক আছে, আধুনিক কালের কবি অনেকেই বলতেছো। আচ্ছা, তো যাই হোক, আমরা বলে নেই এটা নির্বাচিত কবিতা 6 বারবার আসিব পীরে। এই কবি শামসুর রহমান ছিলেন হচ্ছে আধুনিক নাগরিক কবি। এই প্রশ্নটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা মুখস্থ করবা। উনি ছিলেন আধুনিক নাগরিক কবি এবং বারবার আসিব পীরে কবিতাটি কোন ধরনের কথা বলা হয়েছে? দেশপ্রেমের চেতনা ধারণ করেছে। এই বারবার আসিব যে পীরে কবিতাটা আছে, এটা হচ্ছে দেশপ্রেমের কথা বলা হয়েছে। এখানে দেশপ্রেম, স্বদেশ প্রেমের কথা বলা হয়েছে, স্বদেশ প্রীতি, স্বদেশ প্রেম, ভালোবাসার কথা বলা হয়েছে, ঠিক আছে? তোমরা অবশ্যই এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তো আমাদের আজকে এই পর্যন্ত ছিল, আমরা নেক্সট কালকে আরেকটা রয়েছে কবিতা সোনালিকা বিন 5 কবিতা, এটাও পড়ায় শেষ করে দেই। সোনালিকা বিন 5 কবিতাটা যেটা, আমরা এটাও একটু পড়াই। এখান থেকে গুরুত্বপূর্ণ আমাদের যেটা জানা দরকার, এখান থেকে আমরা একটু দেখে নেই কোনটা। এখানে আমরা হচ্ছে আচ্ছা, এই যে এইখানে এই প্রশ্নটা, মাইকেল মধুসূদন দত্তের সনেটের বাংলা নাম কি? চতুর্দশপদী কবিতা, সনেট। এই সনেট শব্দের অর্থ হচ্ছে, সনেটের বাংলা অর্থ কি? সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা, এই প্রশ্নটা আসতে পারে। আর প্রকৃতির ছদ্মবেশ খনা কি করে খুলে দেয় মন্ত্রের দ্বারা? খনা মানে কি? খনা হলো রমণী, যার এক বছরের সাহিত্যের অমূল্য সম্পদ, এই আর কি বলা হচ্ছে। আর সোনালিকা বিন কবিতা 5 এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে চতুর্দশপদী বা সনেট শব্দের অর্থ কি? সনেট বলতে কি বোঝায়? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? সো তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখার চেষ্টা করবা। আমরা কালকে গল্পগুলা নিয়ে, আমরা প্রবন্ধগুলা নিয়ে কালকে আলোচনা করব। আমাদের প্রবন্ধ যেগুলো আছে আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদের ট্রান্সলেশনগুলো কালকে আমরা মুখস্থ করে দিব, ট্রান্সলেশনগুলো। তো লাইভে আমরা একটা অফার দিয়েছিলাম শুরুতেই, আজকের একটা বিগ অফার রয়েছে। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই আজকে আমাদের এই বিগ অফারটা সংগ্রহ করতে পারো। তোমরা আমাদের লাইভ চলাকালীন সময়ে আমাদের সকল বিষয় সাজেশনগুলো পিডিএফ কপি নিতে পারবা মাত্র 250 টাকা দিয়ে। যাদের যে সাজেশনটা প্রয়োজন তারা সেই সাজেশনটা নিতে পারবা। আমরা আজকে বিএ, বিএসএস এবং বিবিএস এই 3টা গ্রুপের সাজেশন আমরা দিচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে এখন আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 014000190214710। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এখানে সবাই হচ্ছে SMS ডান লিখো। আমাদের 350 টাকার পিডিএফ কপিগুলা এখন পাবে মাত্র 250 টাকায়, এখন পাবে মাত্র 250 টাকায়, ঠিক আছে? সবাই যারা আছো প্রত্যেকে হচ্ছে এই মুহূর্তে যারা আছো প্রত্যেকে হচ্ছে এই নাম্বারে মেসেজ করো 01902147108। এখন মেসেজ করে 250 টাকায় পিডিএফ কপি নিতে পারবা। যদি এখন মেসেজ করো আমাদেরকে
মাত্র 250 টাকা, 350 টাকা লাগবে না। যারা 350 টাকায় সারাদিন নিয়েছো পিডিএফ, এখন তুমি 350 টাকা তোমাদের লাগবে না, তুমি মাত্র 250 টাকায় 60টা বিষয়, তোমার 60টি সাবজেক্ট পেয়ে যাচ্ছ। যারা মেসেজ করবা 019021470108 এই নাম্বারে মেসেজ করলেই তোমরা এখনই আমাদের কাছ থেকে পিডিএফ কপিগুলো সংগ্রহ করতে পারবা, ঠিক আছে? কালকে কয়টায় ক্লাস শুরু হবে? আগামীকালকে আমরা ক্লাস শুরু করব হয়তো বা 6টা 7টার দিকে বা 7টার দিকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, একটু আর্লি নিব আর কি ইনশাল্লাহ। সো কালকে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো। কালকে প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করব, বা আমাদের যে প্রবন্ধ আছে, এবং কালকে আমরা হচ্ছে অনুবাদগুলো নিয়ে, ইংলিশের যে ট্রান্সলেশনগুলো আছে এই ট্রান্সলেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? 150 টাকায় এখন পিডিএফ পাবে না, 250 টাকায় পাবে। এই মুহূর্তে 250 টাকায় পিডিএফ কপিগুলো পাবে। যাদের লেখা, যাদের হচ্ছে নেওয়ার দরকার, তারা প্রত্যেকেই 250 টাকা দিয়ে পিডিএফ কপিগুলো 60টা, ঠিক আছে, নিতে পারবো। আর কালকে আমরা 7টায় সন্ধ্যা 7টার পরে ক্লাস নিব ইনশাল্লাহ। দেখি, আশা করি তোমরা সবাই সন্ধ্যা 7টায় নিবে। আচ্ছা, 150 টাকা স্যার, এটা আগের অফার ছিল, এখন 250 টাকা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই হচ্ছে 250 টাকা দিয়ে নিতে পারো। এখন যাদের লাগবে তারা প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা, 0902147108। সো আমরা আগামীকালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে ঠিক সন্ধ্যা 7টার পরে অথবা 9টায়, 2টা টাইমে আসবো। তো আগামীকালকে আমরা অনুবাদ নিয়ে আলোচনা করব, অনুবাদের ক্লাস হবে, সবাই উপস্থিত থাকবা। ট্রান্সলেশনগুলো নিয়ে কালকে ক্লাস করব, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।